এই গল্পে আমাদের দেখানো হয়েছে যে একটি বিষাক্ত ভাইরাসের বিস্তারের কারণে পৃথিবীর সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু এরা সাধারণ জম্বি নয়, বরং এরা এত দ্রুত যে তারা একটি চলমান বিমানও ধরতে পারে। কিছু জম্বি এত বুদ্ধিমান যে তারা মানুষের থেকে আলাদাভাবে চিন্তা করতে পারে, আর কিছু জম্বি গন্ধের শক্তিতে কয়েক কিলোমিটার দূরে তাদের লক্ষ্য খুঁজে পেতে পারে। কিন্তু বিপদে ঘেরাই পৃথিবীতে মাত্র 2 জন মানুষ বেঁচে আছে। এমন ভয়ানক পরিস্থিতিতে এই 2 জন মানুষ কি বেঁচে থাকতে পারবে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যগুলোই উন্মোচন করব। গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে তার ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ টিভি সিগন্যাল বন্ধ হয়ে যায় আর স্ক্রিনে একটি জরুরি প্রতিবেদন আসতে শুরু করে। এই খবরটি ছেলেটির হাসি কেড়ে নেয়। টিভিতে বলা হয় যে একটি অত্যন্ত বিষাক্ত ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার কারণে সংক্রামিত মানুষ কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর জম্বির মতো হয়ে যাচ্ছে। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বিশ্ব এই ভাইরাসের কবলে পড়ে গেছে। টিভিতে বলা হয় যে যারা এই খবর শুনছেন তাদের উচিত দ্রুত নিজের জন্য একটি নিরাপদ স্থান খুঁজে বের করা। ছেলেটি এই সব দেখছে। হঠাৎ উপরের ঘর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে ছেলেটির নিঃশ্বাস গলায় আটকে যায়। ছেলেটি ধীরে ধীরে উপরে গিয়ে দেখে যে এটা তার বড় বোন তার সাথে মজা করছে। এরপর এই 2 জন তাদের মায়ের ঘরের দিকে যায় এবং সেখানে তারা দেখতে পায় যে তাদের মা খুব বিরক্ত। সে তার স্বামীকে ফোন করে এই পরিস্থিতি সম্পর্কে জানায়। তার স্বামী, যিনি একজন পাইলট, তার সন্তানদের এবং স্ত্রীকে বলে যে এই ভাইরাস দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ছে, তাই তোমরা সবাই বাড়িতে আমার জন্য অপেক্ষা করো না এবং দ্রুত এই শহর থেকে চলে যাও। সে তার সন্তানদের চিন্তা করতে নিষেধ করে, বলে যে তোমাদের কিছু হবে না, তোমাদের মা তোমাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। সে তার সন্তানদের তার হাতে পড়া ভাগ্যবান ব্রেসলেটটি দেখায়, যা তার মেয়ে অ্যাবিগেলের তৈরি ছিল। এটা দেখে অ্যাবিগেল খুব খুশি হয়। অন্যদিকে তাদের মা তাড়াহুড়ো করে জিনিসপত্র সংগ্রহ করছেন। তারপর বাইরে থেকে চিৎকার শুনতে পান, তাই সে তার 2 সন্তানকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। তারা গাড়িতে বসতে যাওয়ার সাথে সাথে হঠাৎ এক জম্বি ওই বাচ্চাদের মায়ের উপর আক্রমণ করে। ভয়ে ভয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে অ্যাবিগেল। তার চোখের সামনে জম্বির হাতে তার ছোট ভাই এবং মা মারা যাচ্ছে। জম্বিটি ছোট্ট মেয়েটিকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। ছোট্ট মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে দেখে যে তার মাও জম্বি হয়ে গেছে। মেয়েটিকে দেখে মেয়ের মা তার দিকে এগিয়ে আসতে শুরু করে। মেয়েটিকে মেরে ফেলার আগেই ঠিক সেই মুহূর্তে একজন আঙ্কেল দেবদূতের মতো এসে অ্যাবিগেলের মাকে মেরে ফেলে অ্যাবিগেলকে বাঁচায়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে অ্যাবিগেলের ছোট ভাইও জম্বিতে রূপান্তরিত হচ্ছে। তাই লোকটি মেয়েটিকে কান বন্ধ করতে বলে এবং তার ছোট ভাইকেও গুলি করে, যে কিনা জম্বি হয়ে গিয়েছে। এরপর 10 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। একসময় আলোয় ঝলমল করা শহরগুলি এখন জনশূন্য এবং সমস্ত মানুষ হয় মারা গেছে অথবা জম্বি হিসেবে ঘুরে বেড়াচ্ছে এবং পৃথিবীতে মাত্র 2 জন মানুষ বেঁচে আছে। আঙ্কেল যেই ছোট্ট মেয়ে অ্যাবিগেলকে বাঁচিয়েছিলেন সে এখন বড় হয়েছে। সেই দিন থেকে এখন পর্যন্ত অ্যাবিগেল আঙ্কেল জ্যাকের সাথে বড় হয়েছে। জ্যাক তাকে প্রশিক্ষণ দিয়েছে এবং জম্বিদের সাথে লড়াই করতে শিখিয়েছে। যদি সেদিন জ্যাক তার জীবনে না আসতো তাহলে হয়তো অ্যাবিগেল তখনই মারা যেত। সেই কারণেই অ্যাবিগেল জ্যাককে তার বাবা মনে করে। এত বছর ধরে একা বনে থাকার পর অ্যাবিগেল খুব একাকী বোধ করছে। তার সবচেয়ে বড় ইচ্ছা হল এমন একটি মানব বসতি খুঁজে বের করা যেখানে সে মানুষের সাথে থাকতে পারবে। কিন্তু জ্যাক মানুষের মধ্যে থাকতে মোটেও পছন্দ করে না। রাতে যখন তারা দুজনেই বনে ক্যাম্পিং করার পর ঘুমাচ্ছিল, ঠিক তখনই জ্যাক কারো কণ্ঠস্বর শুনে জেগে ওঠে। সে ধীরে ধীরে বেরিয়ে আসে এবং দেখে যে একটি জম্বি জ্যাককে আক্রমণ করছে। কিন্তু জ্যাক তাকে ক্রমাগত গুলি করে হত্যা করে এবং অ্যাবিগেলও সেখানে পৌঁছায়। গত 10 বছর ধরে জঙ্গলে জম্বি শিকার করার যথেষ্ট অভিজ্ঞতা তাদের দুজনেরই আছে। তারা জানে যে জম্বিরা দলবদ্ধভাবে একসাথে থাকে, তাই তারা বুঝতে পারে যে আশেপাশে আরও জম্বি থাকতে পারে। তাই তারা দ্রুত এখান থেকে ঘোড়ায় চড়ে চলে যাওয়ার প্রস্তুতি শুরু করে। ঠিক তখনই তাদের ঘোড়াগুলি পথে হঠাৎ করে হিংস্র শব্দ করতে শুরু করে। জ্যাক বুঝতে পারে যে সামনে কোনো বিপদ ঘনিয়ে এসেছে। দুজনেই চারপাশে তাকায় এবং দেখতে পায় যে দূরে একটি জিপ জম্বি দ্বারা আক্রমণের শিকার হয়েছে, যেখানে একজন সাধারণ মানুষ জম্বি থেকে নিজেকে রক্ষা করছিল। এখন যাই হোক, পৃথিবীতে খুব কম মানুষই অবশিষ্ট ছিল, তাই তারা এখন যে কোনো মূল্যে জম্বি থেকে সেই লোকটিকে বাঁচাতে চেয়েছিল।
জ্যাক অ্যাবিগেলের লক্ষ্য পরীক্ষা করতে চেয়েছিল, তাই সে অ্যাবিগেলকে বলে যে তুমি এই লোকটিকে বাঁচাবে যাতে করে বোঝা যায় যে তুমি সম্পূর্ণ প্রশিক্ষিত। জ্যাক তাকে শান্তভাবে লক্ষ্যবস্তুতে লক্ষ্য করতে এবং তারপর তাকে গুলি করতে বলে, কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি করে, যার ফলে গুলি জম্বি এবং বেঁচে থাকা ব্যক্তি উভয়কেই আঘাত করে। এটি দেখে জ্যাক অ্যাবিগেলের ওপর খুব রেগে যায়। এরপর তারা দুজনেই লোকটির কাছে যায়। তারা দেখতে পায় যে এই লোকটিকে এখন আর বাঁচানো যাবে না, তাই জ্যাক নিজেই তাকে হত্যা করে, যাতে করে যদি তাকে কোনো জম্বি কামড়ায় তবে সে যেন আবার জীবিত না হয়ে আমাদের জন্য হুমকি না হয়ে যায়। এরপর তারা দুজনেই মৃত ব্যক্তির গাড়ি থেকে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিতে শুরু করে। জ্যাক মৃত ব্যক্তির জুতা নিয়ে যায় এবং সেই জুতাগুলি পরার সাথে সাথে মৃত ব্যক্তির আরও সঙ্গীরাও সেখানে আসে এবং অনেক সশস্ত্র লোক তাদের ঘিরে ফেলে। যখন একজন লোক জ্যাকের পায়ে মৃত ব্যক্তির জুতা দেখে, তখন সে সন্দেহ করতে শুরু করে যে সে জিনিসপত্র লুট করার জন্য তার সঙ্গীকে হত্যা করেছে। এই লোকেরা যখন এই দুজনকে হত্যা করতে যাচ্ছিল, তখন একজন গর্ভবতী মহিলা গাড়ি থেকে নেমে তার সঙ্গীদের এই দুজনকে ছেড়ে দিতে বলেন। তারপর কালো ঘোড়াটি আবার তাদের সতর্ক করে এবং মুহূর্তের মধ্যেই দূরের বন থেকে জোরে শব্দ আসতে থাকে। অনেক জম্বি ঝড়ের গতিতে চারদিক থেকে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা এত দ্রুত গতিতে আসে যে তারা পালানোর সুযোগ পায় না, তাই তারা তাদের অস্ত্র বের করে সেখানেই তাদের সাথে লড়াই করতে শুরু করে। এখানে সবার কাছে অস্ত্র ছিল, কিন্তু জম্বির সংখ্যা অনেক বেশি ছিল, তাই তারা দলের অনেক লোককে একে একে কামড় দেয়। বেঁচে যাওয়া বেরো লুকানোর কোনো জায়গা থাকে না, যার কারণে অবশিষ্ট খুব কম লোকই বেঁচে থাকে। দুর্ভাগ্যবশত একজন শক্তিশালী এবং ভালো লোক জম্বির কামড়ের শিকার হয়, তাই সে নিজেকে নিজে গুলি করতে চায়, কিন্তু তার বন্দুকের গুলি ফুরিয়ে যায়। এখন তারা বুঝতে পেরেছিল যে তারা তাদের সাথে লড়াই করে টিকে থাকতে পারবে না, তাই অ্যাবিগেল গর্ভবতী মহিলাকে গাড়িতে তুলে নেয়। গর্ভবতী মহিলার স্বামীও গাড়িতে বসে আছে এবং জ্যাক গাড়ি স্টার্ট করে দ্রুত সেখান থেকে চলে যায়। এখন পুরো দলে মাত্র 4 জন বাকি ছিল, বাকিরা সবাই জম্বির শিকার হয়েছিল। একটি কালো মুখের জম্বি তার সঙ্গীদের মৃত দেখে খুব রেগে যায়। অন্যদিকে জম্বিদের হাত থেকে পালানোর পর এই 4 জন গাড়িতে ভ্রমণ করছে। পথে জ্যাক পিছনে বসে থাকা মহিলাটিকে জিজ্ঞাসা করে, তুমি কে আর তুমি এখানে কি করছিলে? জিজ্ঞাসা করলে জানা যায় যে বেঁচে যাওয়া এই ব্যক্তিরা শিপটাউন নামে একটি জায়গায় যেতে চেয়েছিল, যেখানে নিরাপদ মানুষ বসবাস করে। সেখানে সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে এবং আমরা সকলেই সেখানে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলাম। অ্যাবিগেল এই কথা শুনে খুব খুশি, কারণ এটি সেই রকম একটি জায়গা যেখানে সে সবসময় যেতে চেয়েছিল। যার জবাবে জ্যাক বলল যে এখানে এমন কোনো কলোনি নেই। আমি গত 10 বছর ধরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আমি এমন কোনো কলোনি দেখিনি। তারপর হঠাৎ পথের মাঝখানে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। এই সময় গর্ভবতী মহিলার স্বামী, যার নাম ডেভিড, সে বাইরে বেরিয়ে আসে। সে তাদের বলে যে আমি একজন মেকানিক এবং আমি এটি ঠিক করতে পারি, কিন্তু সরঞ্জামের অভাবে গাড়িটি মেরামত করা সম্ভব হয় না। তাই তারা এখানে গাড়ি রেখে পায়ে হেঁটে ভ্রমণ শুরু করে। কয়েক কিলোমিটার ভ্রমণের পর তারা একটি নির্জন জায়গায় পৌঁছায়। এখানে উঁচু উঁচু ভবন এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু সর্বত্র এক মৃত্যুপুরীর নীরবতা। প্রথমত তারা লোকেরা এই জায়গাটিও ভালোভাবে পরীক্ষা করে। যখন তারা কোনো বিপদ অনুভব করে না, তখন তারা এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে। অ্যাবিগেল শিপটাউন নামক জায়গাটিতে যেতে খুব আগ্রহী ছিল। সে সেই গর্ভবতী মহিলার সাথে সেই জায়গাটি সম্পর্কে কথা বলতে শুরু করে। গর্ভবতী মহিলা তাকে বলে যে রেডিওতে সেই শিপটাউনা বসবাসকারী লোকেদের সাথে আমাদের ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে। এটি একটি খুব সুন্দর জায়গা, যেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি। এই কথাগুলি শুনে অ্যাবিগেলের চোখ জল জল করে জ্বলে উঠল। অন্যদিকে জ্যাক বাইরের চারপাশে ফাঁদ পাতে, যাতে তারা ঘুমিয়ে পড়লেও তারা তাৎক্ষণিকভাবে জানতে পারে যে বিপদ ঘনিয়ে এসেছে কিনা। জ্যাক ভিতরে এসে একটি মানচিত্র বের করে সবাইকে ব্যাখ্যা করে যে সে মেগান এবং ডেভিডকে কিছু দূরে নিয়ে যাবে এবং তারপরে তারা দুজনেই তাদের আলাদা পথে চলে যাবে। কিন্তু জ্যাকের এই সিদ্ধান্তে অ্যাবিগেল খুশি ছিল না। সে জ্যাকের কাছে যায় এবং তার সাথে তর্ক করে। ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে নিরাপদে সেই জায়গায় নিয়ে যেতে পারবে না, তাই আমাদেরও তাদের সাথে যাওয়া উচিত। জ্যাক বলে, আমাদের বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত। দেখো, যেখানে বেশি লোক আছে সেখানে আরও বিপদ আছে। কিন্তু জ্যাকের সিদ্ধান্তে অ্যাবিগেল রেগে যায় এবং চলে যায়। তবে তারা দুজনেই জানে না যে কালো মুখের জম্বিটি তাদের গাড়ির গন্ধ শুকে শুকে সেখানে চলে এসেছে। পরের দিন সকালে অ্যাবিগেল ছাদে বসে তার শৈশবের ছবি দেখছে। ঠিক তখনই নিচের গাছ থেকে একটি খসখসে শব্দ আসে। সে বুঝতে পারে যে জম্বিরা ভেতরে এসেছে এবং সবাইকে সতর্ক করার জন্য দৌড়ে নেমে আসে। কিন্তু পথে একটি জম্বিলাকে তাড়া করতে শুরু করে। অ্যাবিগেল নিজেকে বাঁচাতে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে এবং ধাওয়া করা জম্বিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু এই প্রক্রিয়ায় সে তার ভারসাম্য হারিয়ে ফেলে,
যার কারণে সেও পড়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু তারপর জ্যাক সময় মতো চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে কালো মুখের জম্বিটি তার সঙ্গীদের সাথে সেখানে পৌঁছায়, কারণ সে জানে যে তার সঙ্গী কোথায় মারা গিয়েছে। কিন্তু তারা আগে থেকেই বিছানো একটি ফাঁদে আটকা পড়ে, যেখানে অনেক জম্বি মারা যায়। বিস্ফোরণের শব্দ শুনে জ্যাক বুঝতে পারে যে জম্বিদের দলটি গতরাতে আমরা যেখানে ছিলাম সেখানে পৌঁছে গেছে এবং জম্বিরা এখনও তাদের তাড়া করছে। কিন্তু ভালো কথা হলো যে এই লোকেরা সেই জায়গা ছেড়ে এগিয়ে গিয়েছিল। তারপর পথে অ্যাবিগেলের মনে পড়ে যে আমার বাবা যেখানে কাজ করতেন সেখানে অল্প দূরে একটি ছোট বিমানবন্দর আছে। হয়তো সেখানে এখনও কিছু বিমান বাকি আছে যেগুলোতে করে আমরা সহজেই শিপটাউনে পৌঁছাতে পারি। কিন্তু জ্যাক বলে যে আমরা যদি বিমানবন্দরে যাই তাহলে যদি জম্বিরা আমাদের সেখানে ঘিরে ফেলে তাহলে আমাদের জীবন বাঁচানোর কোনো উপায় থাকবে না, কারণ এটি একটি খোলা জায়গা এবং সেখান থেকে বিমান খুঁজে পালানো আমাদের পক্ষে কঠিন হবে। কিন্তু অ্যাবিগেলের বারবার অনুরোধ করাতে সে সেখানে যেতে রাজি হয়। এরপর এই লোকেরা বিমানবন্দরে আসে, কিন্তু এখানে কোনো বিমান ছিল না। জ্যাক বলে যে দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে এখানে কোনো বিমান থাকবে না। কিন্তু যখন তারা সেখানে একটি ছোট গ্যারেজে পৌঁছায় তখন গ্যারেজের দরজা খোলার সাথে সাথে ভাগ্যক্রমে তারা সেখানে একটি ছোট বিমান দেখতে পায়। এটি দেখে তারা খুব খুশি হয়, কারণ এখন তাদের শিপটাউনে পৌঁছানোর পথ সহজ হয়ে গেছে। কিন্তু এই বিমানটি অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি, তাই মেকানিক ডেভিড বলে যে এটি মেরামত করা দরকার। খুব বেশি সময় লাগবে না, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটি মেরামত করব। ডেভিড বিমান মেরামত করার সময় জ্যাক এবং অ্যাবিগেল বিমানবন্দরে কিছু দরকারি জিনিস খুঁজতে শুরু করে। তারপর ডেভিড দূরবীন দিয়ে দেখতে পায় যে অনেক জম্বি দূর থেকে আসছে, যারা খুব শীঘ্রই বিমানের কাছে পৌঁছাবে। সেই লোকেরা দৌড়ে এসে তাদের দুজনকেই সতর্ক করে দেয় যে আমাদের দ্রুত বিমান চালু করতে হবে, অন্যথায় জম্বিরা এখানে এসে আমাদের মেরে ফেলবে। অ্যাবিগেল দ্রুত পাইলটের আসনে বসে পড়ে। সে সেখানে উপস্থিত বইগুলি পড়ে। তার বাবা একজন পাইলট ছিলেন, তাই সে তার বাবার কাছ থেকে বিমান নিয়ন্ত্রণ সম্পর্কে কিছুটা শিখেছিল এবং জ্যাক জম্বিদের গুলি করে থামানোর চেষ্টা করছিল। অ্যাবিগেল কোনোভাবে বিমান চালু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেখানে অনেক জম্বি রানওয়েতে পৌঁছে যায়। তাদের গতি খুব বেশি ছিল এবং তাদের মধ্যে একটি জম্বি বিমানের দরজা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু জ্যাক তাকে গুলি করে বিমানটি ছেড়ে দেয় এবং অ্যাবিগেল বিমানের নিয়ন্ত্রণ নেয়। এইভাবে করে তারা বিমানটি টেক অফ করে এবং আকাশে উড়াল দেওয়ার সাথে সাথে বিমানে বসে থাকা সকলেই খুব খুশি হয়ে যায়, কারণ তারা শীঘ্রই সরাসরি শিপটাউনে পৌঁছাবে। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। তারা একটু এগিয়ে যাওয়ার সাথে সাথেই হঠাৎ বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে, কারণ এই বিমানটি গত 10 বছর ধরে বাতাসে ভ্রমণ করতে পারেনি। এই কারণেই এর ইঞ্জিন বিস্ফোরিত হয় এবং বিমানটি নিচের দিকে নামতে শুরু করে। তখন জ্যাক বুদ্ধিমানের মতো কাজ করে। সে বিমানটিকে একটি গাছের সাথে ক্র্যাশ করিয়ে দেয়, যার ফলে তারা সামান্য আঘাত পায়, কিন্তু তাদের জীবন রক্ষা পায়। এরপরে বিমানটি আর ব্যবহারযোগ্য ছিল না, তাই এখন তাদের আবার পায়ে হেঁটে ভ্রমণ করতে হবে। অনেক পথ হেঁটে যাওয়ার পর তারা একটি নির্জন রেল স্টেশনে পৌঁছায়। এখন রাত হয়ে গেছে। তারা আশেপাশে বিপদ পরীক্ষা করে। যখন তারা কোনো জম্বি দেখতে পায় না, তখন তারা এখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপর তারা মানচিত্রে তাদের অবস্থান শনাক্ত করে এবং এর থেকে তারা জানতে পারে যে এখন তারা শিপটাউন থেকে মাত্র 2 দিন দূরে। এরপরে গর্ভবতী মহিলাটি জ্যাকের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। সে জ্যাককে বলে যে তুমি যদি সেখানে না থাকতে তাহলে আমরা কখনোই এখানে পৌঁছাতে পারতাম না। এই কথা শুনে জ্যাকও মেগানের প্রতি সহানুভূতিশীল হতে শুরু করে। সে তাকে তার গল্প বলে যে 10 বছর আগে যখন এই জম্বি ভাইরাস শুরু হয়েছিল তখন তাকে প্রথমে তার স্ত্রীকে হত্যা করতে হয়েছিল, কারণ সে তাকে কামড়াতে আসছিল। সেই কারণেই আজ অবধি তার ভেতরের মানুষটি কোথাও না কোথাও মারা গেছে। এখন এই পৃথিবীতে তার কাছে কেবল অ্যাবিগেল আছে, যাকে সে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখবে। এবং জ্যাক মেগানকেও বলে যে এখন তার উদ্দেশ্য বদলে গেছে, আমি এখন প্রথমে তোমাকে শিপটাউনে নিয়ে যাব। এই কথা শুনে মেগান খুব খুশি হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মেগানের স্বামী ডেভিড তার মাথায় বন্দুক রেখে আত্মহত্যা করার চেষ্টা করছে। আসলে একটি জম্বি তার পা কামড়ে ধরেছিল, কিন্তু ডেভিড এখনও জম্বি হয়ে ওঠেনি, কারণ সেই ক্ষতটি খুব কম ছিল। সেই কারণেই তার জম্বি হওয়ার গতি খুব ধীর ছিল। এখন সে সিদ্ধান্ত নেয় যে সে তার স্ত্রী মেগানকে শিপটাউনে নিয়ে যাবে এবং তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। পরের দিন সকালে তারা 4 জন আবার তাদের যাত্রা শুরু করে। তারপর পথে জ্যাক ডেভিডের কাজগুলিকে কিছুটা অদ্ভুত মনে করতে শুরু করে। জ্যাক বুঝতে পারে যে সে সংক্রামিত হয়েছে। সেই কারণেই সে তাকে ধরে ফেলে এবং তাকে একটি খালি জায়গায় নিয়ে যায় যেখানে তার স্ত্রী এবং অ্যাবিগেলকে দেখা যাচ্ছে না।
সে ডেভিডের কপাল তুলে দেখে জম্বির কামড়ের চিহ্ন। এখন জ্যাক নিশ্চিত হয়ে গেল যে ডেভিড শীঘ্রই জম্বি হয়ে উঠবে। জ্যাক তাকে জিজ্ঞাসা করে যে সে কি নিজে মরতে চায় নাকি আমি তাকে হত্যা করব। ডেভিড বলে যে আমি কারোর ক্ষতি করব না, যদি এমন পরিস্থিতি তৈরি হয় আমি আত্মহত্যা করব। তাই সে ডেভিডকে ছেড়ে চলে যায়। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় এবং তারা সামনে একটি বাড়ি দেখতে পায়। জ্যাক বন্দুক তাক করে এগিয়ে যেতে শুরু করে। তারপর হঠাৎ একটি উজ্জ্বল আলো জ্বলে ওঠে এবং স্পিকারের মাধ্যমে তাদের বলা হয় যে তাদের অস্ত্র নামিয়ে রাখতে, না হলে তারা গুলিবিদ্ধ হবে। এখন তারা জানতে পারে যে ভিতরে একজন মানুষ আছে। অ্যাবিগেল এগিয়ে যায় এবং বলে যে আমাদের এখানে আসার উদ্দেশ্য কারোর ক্ষতি করা নয়, আমাদের কেবল সাহায্যের প্রয়োজন। তারপর সেই বাড়ির মালিক বেরিয়ে আসে। সে বলে যে আমি তোমাদের এখানে থাকার এবং রাতের খাবারের অনুমতি দেব, কিন্তু একটা শর্তে, তোমাদের সবাইকে তোমাদের বন্দুক বাইরে রেখে যেতে হবে। যখন এই লোকেরা তাদের অস্ত্র বাইরে রেখে যায় তখন লোকটি সেগুলি ঘরের ভিতরে নিয়ে যায়। লোকটি ঘরের ভিতরে সবাইকে স্বাগত জানায় এবং বলে যে আমি একজন বিজ্ঞানী, আমি এখানে একা থাকি, আমি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু আমার পক্ষে এমন জায়গায় গবেষণা করা সহজ। এখানে সে তাদের খুব ভালো খাবার দেয়, যা দেখে সবাই অবাক হয়, কারণ তারা অনেক দিন ধরে এমন খাবার খায়নি। তারা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং খাবার খাওয়ার পর বিজ্ঞানী এই লোকদের জন্য পানীয়ও নিয়ে আসে। তারা সবাই খুব খুশি হয়েছিল, কারণ এতদিন পর সবাই আরামে বসে কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু বিজ্ঞানীর কথা শুনে তাদের অদ্ভুত কিছু মনে হয়। বিজ্ঞানী বলেন যে দেখুন, এই ভাইরাসটি যে ছড়িয়ে পড়েছে তা খুবই খারাপ জিনিস, কিন্তু অন্যদিকে মানুষও এর দ্বারা উন্নত হয়েছে। দুর্বল মানুষ ধ্বংস হয়ে যাবে, আর যে শক্তিশালী সে জম্বি হিসেবে বেঁচে থাকবে। সে বলে যে জম্বিরা কেবল খাওয়ার জন্য বেঁচে থাকে, উন্নতি করার জন্য নয়। অতএব জম্বিদের পৃথিবী শাসন করা উচিত। এই কথা শুনে তাদের চারজনেরই খুব অদ্ভুত অনুভূতি হতে থাকে। তারপর ডেভিডের খারাপ লাগে এবং সে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে সে আয়নায় দেখে যে তার শরীরে ভাইরাস সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়েছে। ডেভিড যখন হলঘরে ফিরে আসে তখন সে দেখতে পায় যে জ্যাক এবং অন্যান্যরা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আসলে বিজ্ঞানী অ্যালকোহলের এনেস্থেশিয়া মিশিয়েছিলেন। এটি দেখে ডেভিড বিজ্ঞানীকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তারপরে বিজ্ঞানী তার হাতে থাকা একটি ডিভাইসের বোতাম টিপে দেয়। ডেভিড হঠাৎ খুব দুর্বল বোধ করে এবং সে মাটিতে পড়ে যায়। বিজ্ঞানী বলে যে আমি বছরের পর বছর কঠোর পরিশ্রমের পরেই এই ডিভাইসটি তৈরি করেছি, যার সাহায্যে আমি বিশ্বের যে কোনো কোণে যেতে পারি, এবং এই ডিভাইসের সাহায্যে জম্বিরা আমার ক্ষতি করতে পারে না। আসলে বিজ্ঞানী এমন একটি ডিভাইস তৈরি করেছিল যা দিয়ে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারে। এর মানে হলো যে এখন সে পুরো বিশ্বের রাজা হয়ে উঠবে এবং সবাইকে তার সুরে নাচতে বাধ্য করবে। এরপরে ডেভিড অজ্ঞান হয়ে যায় এবং যখন ডেভিড জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় যে তাকে এবং তার সঙ্গীদের বেঁধে রাখা হয়েছে এবং এখন বিজ্ঞানী তাদের চারজনের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে চলেছেন। এই সব করার পর বিজ্ঞানী বলেন, তোমরা কি আমার স্ত্রীর সাথে দেখা করতে চাও? এরপর আমরা বিজ্ঞানীর স্ত্রীকে দেখতে পাই, যে একজন জম্বি ছিল এবং বিজ্ঞানী তাকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল এবং তিনি মানুষ ধরে এনে তাকে খাওয়াতেন। এই যন্ত্রটিও বিজ্ঞানী তার স্ত্রীর ওপর পরীক্ষা নিরীক্ষা করার পর তৈরি করেছিলেন। বিজ্ঞানী যখন খাঁচার দরজা খুলে দেন তখন তার স্ত্রী প্রথমে তাকে আক্রমণ করতে শুরু করেন, কিন্তু বিজ্ঞানী তাকে নিয়ন্ত্রণ করেন এবং তাকে সেই চারজনের দিকে পাঠান। তিনি জ্যাককে আক্রমণ করেন, কিন্তু জ্যাক তাকে লাথি বেড়ে পিছনে ঠেলে দেন। কিন্তু তারপর ডেভিড ভাইরাসের শক্তি দিয়ে দড়ি ভেঙে ফেলেন এবং তার অন্যান্য সঙ্গীদেরও মুক্ত করে দেন। বাড়ির মালিক বিপদ টের পান এবং তৎক্ষণাৎ পালিয়ে যান। এরপর তারা চারজনই দ্রুত তাদের লাগেজ নিয়ে বেরিয়ে আসেন। ভাগ্যক্রমে তারা বিজ্ঞানীর গাড়িটি বাইরে দেখতে পান এবং তারা চারজনই সেটাতে বসে বনের দিকে চলে যান। কিন্তু বিজ্ঞানী হাল ছাড়তে রাজি ছিলেন না। তিনি তার যন্ত্রের মাধ্যমে জম্বিদের দলকে নিয়ন্ত্রণ করছিলেন। সে তাদের তাড়া করতে বলে জ্যাক গাড়ির গতি বাড়ায় এবং জম্বিদের অনেক পিছনে ঠেলে দেয়, কিন্তু সামনে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায় এবং এখন তাদের পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরও কিছু দূর হেঁটে যাওয়ার পর জম্বিরা আবার তাদের কাছে পৌঁছায়। ডেভিড বুঝতে পারে যে তার কাছে খুব বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে সে জম্বি হয়ে যাবে। তাই সে ওই লোকদের এগিয়ে যেতে বলে এবং সে নিজেই পিছনে থেকে জম্বিদের থামানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তার স্ত্রী তাকে যেতে দিতে চাইছিল না, যার কারণে ডেভিড বলে যে আমাদের সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে এবং আমি আমার আসন্ন সন্তানের জন্যই এই সব করছি। এরপর ডেভিড জম্বিদের সাথে লড়াই করে এবং সাহসের সাথে তাদের মুখোমুখি হতে শুরু করে। এরপর জম্বিদেরকে সে অনেকক্ষণ ধরে থামায় এবং তার সঙ্গীরা জম্বিদের থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু তারপর একটি জম্বি এসে ডেভিডকে হত্যা করে। জ্যাক মেখানকে কোলে নিয়ে এগিয়ে যায় এবং অবশেষে এই লোকেরা সেই জায়গায় পৌঁছায় যেখানে একটি মানব বসতি ছিল। অ্যাবিগেল সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে,
কারণ তাদের পিছনে অনেক জম্বি ছিল। উপরের টাওয়ারে বসে থাকা দুজন রক্ষী তাদের দেখতে পায় এবং এখন তারা স্নাইপার দিয়ে জম্বিদের গুলি করে তাদের কাভার দিতে শুরু করে। শীঘ্রই তাদের জন্য একটি নৌকাও পাঠানো হয় এবং এই তিনজন সেই নৌকায় বসে জাহাজের শহরে পৌঁছায়। কালো মুখের জম্বিটি তার সঙ্গীদের এগিয়ে যেতে বাধা দেয়, কারণ সামনে একটি জলপথ ছিল এবং তারা এটি অতিক্রম করতে পারবেন না। অন্যদিকে মেঘানের প্রসবের সময় হয়ে গিয়েছিল এবং তার তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন ছিল। ভালো কথা হলো এখানে ডাক্তার এবং হাসপাতাল সুবিধেও রয়েছে। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে এই জায়গাটি অনেক বড় জাহাজের সাথে সংযুক্ত এবং এই শহরের চারপাশে জল রয়েছে। জ্যাক অ্যাবিগেলকে বলে যে এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু অ্যাবিগেল এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। সে মানুষের মধ্যে থাকতে উপভোগ করছে। এই বিষয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। তারপর একজন ডাক্তার এসে বলেন যে মেঘান একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু অতিরিক্ত রক্তপাতের কারণে সে হয়তো বেশিদিন বাঁচতে পারবে না। এই কথা শুনে জ্যাক দুঃখিত হয়ে পড়ে। সে দ্রুত হাসপাতালের রুমের ভিতরে যায়। মেঘান খুব দুর্বল হয়ে পড়েছে এবং সে তার মেয়েকে জ্যাকের কাছে হস্তান্তর করতে চায় এবং সে চায় যে সে অ্যাবিগেলের মতো বড় হোক। জ্যাক তার মৃত স্ত্রীর কথা মনে করে এবং মেঘানের মেয়েকে তার সাথে রাখতে রাজি হয়। এখানে অ্যাবিগেল একটি সুদর্শন ছেলের সাথে সময় কাটাচ্ছে। সে কখনো ভাবেনি যে এত মানুষ একসাথে বসে মদ্যপান করতে পারে এবং সুন্দর সঙ্গীতের তালে নাচতে পারে। তাই এখানে থাকার তার ইচ্ছা আরও দৃঢ় হয়ে ওঠে। কিছুক্ষণ পর অ্যাবিগেল দেখতে পায় যে সেই সুদর্শন ছেলেটি গোপনে একটি কেবিনে যাচ্ছে। তাকে দেখে সেও ভেতরে চলে যায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় যে এই কেবিনটি সম্পূর্ণ তার এবং বোমা দিয়ে ভর্তি। সেখানে একটি ওয়্যারলেস সুইচও ঝুলছে। সুইচটি স্পর্শ করার সাথে সাথেই ছেলেটি ছুটে এসে তাকে বলে যে তারা শিপ টাউনের নিচে বোমা পুঁতে রেখেছে। যদি এই জায়গাটি কখনো বিপদে পড়ে তখন মানুষ ওই পথ দিয়ে পালিয়ে যাবে এবং বাইরে থেকে এই জায়গাটা উড়িয়ে দেবে। কিন্তু তাদের দুজনেরই ধারণা নেই যে এই দিনটা এত তাড়াতাড়ি আসবে। সেই বিজ্ঞানী রাগে সেখানে পৌঁছান। তিনি দেখেন যে এই লোকেরা অনেক জম্বি মেরে ফেলেছে, যাদের সাহায্যে তিনি এই পৃথিবী শাসন করতে চান। তিনি তার নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে সেই কালো মুখের জম্বি রাজার নিয়ন্ত্রণ নেন। বিজ্ঞানীর সাহায্য পাওয়ার পর জাহাজ শহরের নিচের জল আর তাদের বাঁচাতে পারেনি। অনেক জম্বি জলের নিচ থেকে সেই জাহাজগুলিতে পৌঁছায় এবং হঠাৎ করে মানুষদের আক্রমণ করে, যাদের অনেকেই মারা যায়। তখন মানুষের মধ্যে হইচই শুরু হয়। এখানে জ্যাকও জানতে পারে যে জম্বিরা আক্রমণ করেছে। জ্যাক অ্যাবিগেলকে নিয়ে চিন্তিত হতে শুরু করে এবং সে তাকে খুঁজতে শুরু করে। সে জম্বিদের হত্যা করতে করতে এগিয়ে যায় এবং অবশেষে সে অ্যাবিগেলকে খুঁজে পায়। অন্যদিকে বিজ্ঞানীও জাহাজে পৌঁছে অ্যাবিগেলকে ঘুষি মেরে ফেলে যায়। এটি দেখে জ্যাক রেগে যায় এবং বিজ্ঞানীর দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তারপর একটি জম্বি মাঝখানে এসে তাকে ধাক্কা দিয়ে ট্যাঙ্কে ফেলে দেয় এবং বিজ্ঞানীও সেখানে পৌঁছে জ্যাকের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। সে জ্যাককে লাথি মেরে ফেলে দেয়, কিন্তু জ্যাক জানত যে বিজ্ঞানীর সাথে লড়াই করা নিরর্থক। তাই সে বুদ্ধি খাটিয়ে বিজ্ঞানীকে আক্রমণ করে এবং দেয়ালে আঘাত করে তার হাতের যন্ত্রটি ভেঙে ফেলে। এখন বিজ্ঞানীর কাছে জম্বিদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, যার ফলে বৃদ্ধ বিজ্ঞানী শীঘ্রই জম্বিদের শিকারে পরিণত হন। ভালো কথা হলো এই শিবিরে ইতিমধ্যেই পালানোর পথ তৈরি করা ছিল। বেঁচে থাকা অনেক মানুষ সুড়ঙ্গের মধ্য দিয়ে নদীর ওপারে পৌঁছে যায়। যখন তারা বোমাটি সক্রিয় করতে চলেছে তখন সেই সুদর্শন ছেলেটি বোমার বোতাম টিপে না, কারণ অ্যাবিগেল এখনও জাহাজে আছে। এখন জ্যাক এবং অ্যাবিগেল বাইরে দৌড়াতে শুরু করে, কিন্তু জম্বি রাজা পেছন থেকে অ্যাবিগেলকে ধরে ফেলে। তারপর জ্যাক দ্রুত কাঠের লাঠি দিয়ে সেই জম্বির মাথায় আঘাত করে, যার কারণে সে পিছনে পড়ে যায়। তখন হঠাৎ করে অ্যাবিগেলের চোখ ঘটনাক্রমে সেই জম্বি রাজার হাতে বাঁধা ব্রেসলেটের ওপর পড়ে। এটি সেই একই ব্রেসলেট যা সে তার বাবার জন্য শৈশবে নিজের হাতে তৈরি করেছিল। সে বুঝতে পারে যে এই জম্বি তার বাবা, কিন্তু এখন সে মানুষ ছিল না, বরং জম্বি হয়ে গিয়েছিল। এখানে জ্যাক তার হাত ধরে জোর করে তাকে টেনে নিয়ে দৌড়াতে বলে। তাদের দুজনকে দৌড়াতে দেখে সেই সুদর্শন ছেলেটি তৎক্ষণাৎ ওয়্যারলেস রিমোটের বোতাম টিপে দেয় এবং পুরো জাহাজ শহর ছাই হয়ে যায়। তবে তাদের লড়াই এখনও শেষ হয়নি। শিবিরের নেতা তার ঘাড় ধরে ধরে আসে, কারণ লড়াইয়ে তাকে একটি জম্বি কামড়েছিল। ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই কালো মুখের জম্বি তাকে আক্রমণ করে। আশ্চর্যের বিষয় হলো জম্বি রাজাও বিস্ফোরণ থেকে বেঁচে যান। জ্যাক তৎক্ষণাৎ দৌড়ে সেই জম্বি রাজার সাথে লড়াই শুরু করে, কিন্তু জ্যাক জম্বি রাজার সামনে দুর্বল হয়ে পড়ছিল। এই কারণেই অ্যাবিগেল মাটি থেকে বন্দুক তুলে নেয়। এমনকি সে জানে যে তার সামনে দাঁড়িয়ে থাকা জম্বি রাজা তার বাবা, কিন্তু সে জ্যাককে হত্যা করছিল, যে তাকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে বড় করে তুলেছে। সেই কারণেই অ্যাবিগেল চিন্তা না করে সেই কালো মুখের জম্বি রাজাকে গুলি করে, কারণ যদি সে তাকে গুলি না করত তাহলে সেই জম্বি রাজা সেখানে উপস্থিত সকলকে মেরে ফেলত। এরপর জ্যাক এবং অ্যাবিগেল একে অপরকে জড়িয়ে ধরে এবং এখন জ্যাক, অ্যাবিগেল এবং বেঁচে থাকা লোকেরা দূরে সমুদ্রে একটি নির্জন দ্বীপের দিকে তাকায় এবং সেখানে একটি নতুন মানব উপনিবেশ স্থাপনের সিদ্ধান্ত নেয়। এর সাথেই গল্পটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন।
ধন্যবাদ।